সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির আয়োজনে আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে জাতীয় সংসদে পুশিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং পুশিন এর যে ভারতের অব্যাহত চেষ্টা, এটা সীমান্তে আমরা দীর্ঘদিন থেকে দেখছি এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে আমরা আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের এক কর্মসূচি আজকে মৌলভীবাজার থেকে উদ্বোধন করেছেন, এটা নিয়েও কথা বলবো। আর এর বাইরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি, এই চুক্তি এক পর্যায়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এই নিয়েও আমরা কথা বলবো। আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ফুয়াদ ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত রয়েছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য খুলনা 4 বিএনপি দলীয় সংসদ সদস্য। হেলাল ভাই, আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা পুশিন ইস্যু নিয়ে আলোচনা শুরু করতে চাই। হেলাল ভাইকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। উনি সংসদে ছিলেন এবং আজকের লেটেস্ট হলো যে সংসদে এই নিয়ে কথা হয়েছে এবং আমরা যতটুকু সংসদের এই বক্তব্য থেকে জেনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর 36টি পুশিনের চেষ্টা করা হয়েছে এবং এটা বিজিবি প্রতিহত করেছে। এবং উনি আরও কিছু তথ্য দিয়েছেন যে 5ই আগস্ট 24-এর পর থেকে পুশিন 2369 জন মানুষকে তারা পুশিন করেছে। এর মধ্যে 11 জনকে মাত্র ফেরত দেওয়া গেছে, 183 জনকে পুশব্যাক করা হয়েছে এবং বাকিদের থানায় সুপোর্ট করেছে বিজিবি। তো এই যে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের যে এই চেষ্টা অপচেষ্টা এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সামগ্রিকভাবে আপনি বিষয়টা কীভাবে দেখছেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তো স্পষ্ট করে বলেছেন যে সমস্ত অবৈধ পুশিন প্রতিরোধ করা হবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ পার্লামেন্টে আপনি ছিলেন ওই সময়। অবৈধ সমস্ত প্রতিরোধ করা হবে এবং বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন বক্তব্য হলো যে এই পুশিনের সমস্যা আমাদের আজকের না, এটা আমি রাজীব গান্ধীর আমল থেকে দেখছি যে আপনার আসামের প্রথমে কিছু বাঙালিকে বিশেষ করে মুসলমান বাঙালিদেরকে এই আমাদের এখানে পুশিন করা হতো, আমরা তখন পুশ ব্যাক করার চেষ্টা করতাম, কিন্তু তারপরেও পুশিন হতো। এরপরে আপনার এই যে সিএএ একটা আইন করলো, তারপরে এটা তো সারা সীমান্ত এলাকা জুড়ে তারা পুশিন করার চেষ্টা করেছে। এবং এই পুশিন যখন আসামে শুরু হয় তখন কিন্তু কাঁটাতারের গল্প শুরু হয়, এই যে কাঁটাতার দেওয়া চারিপাশে, ভারত এটা কি করে। কিন্তু আমাদের যে আগের যে সরকারগুলো ছিল, এই সরকারগুলোর সাথে ভারতের সরকারের সমস্যাগুলো আমি দেখি যে জন্ম থেকেই এই সমস্যা, অর্থাৎ জন্ম থেকে জ্বলছির মতো একটা অবস্থা ভারতের সাথে বাংলাদেশের সমস্যা। কিন্তু এটা পারতটা ওঠানামা আছে। বৈরী সরকার যখন থাকে তারা 17 বছর দেখেছি যে আমাদের সরকার একটা সাবসার্ভিয়েন্ট নীতি অনুসরণ করে আপনার এই পুশিনের ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেয়নি। এবার আমরা মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছি যে মিনিমাম 36টির মধ্যে 20টি পুশিন কিন্তু আমরা ঠেকিয়ে দিয়েছি। তো প্রথম দিনে 10টা, পরের দিনে আরও 10টা। বিজিবিকে বলা হয়েছে, ওই বিএসএফকে বলা হয়েছে ফ্ল্যাগ মিটিংয়ের জন্য, ফ্ল্যাগ মিটিংও করা হয়েছে। কথা বলা হয়েছে যে যদি প্রমাণ দিতে হবে যে তারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে আপনাকে দেশে প্রবেশ করছে, নাগরিকগণ বলছে তারা হলো ভারতীয়, আপনি জোর করে তাকে ঢুকিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের বিজিবি সেটা প্রতিহত করছে। একজন ভারতীয় জওয়ান বিএসএফ তিনি বলছে যে বেশি কথা বললে গুলি করে দেব। আমাদের জওয়ান বলছে যে আমাদের কাছেও কিন্তু অস্ত্র বন্দুক আছে। অর্থাৎ আমাদের বর্ডারেই যে প্রতিরোধটা, এটা একটু নতুন রূপে দেখা যাচ্ছে এবং নতুন এই যে জিনিসটা দেখলেন যে, এবং এই পুশিনের ব্যাপারে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা সমস্ত সেকেন্ড ট্র্যাক, থার্ড ট্র্যাক, সব ট্র্যাকে ওয়ার্কিং রিলেশনস আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে আমাদের ভারতের সাথে, আমরা সব রকম তৎপরতা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি এই মনে করি, যেটা আজকে সংসদে হয়তো বলা হয়নি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সার্ককে কার্যকর করা যেত
তাহলে কিন্তু আমাদের এই যে এই দেশগুলোর মধ্যে সীমান্তে যে সমস্যাগুলো, এইটা আলোচনা করার একটা ফোরাম পেতাম। আমরা এই যে আমাদের উপরে আমাদের যে পুশিন করছে, আরো অনেক সমস্যা, সীমান্তে গুলি করে হত্যা করছে, এই জন্য আজকেও তো জকিগঞ্জ সীমান্তে একজনকে গুলি করে হত্যা করে এগুলো লাশ নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ আসছে সিলেটের জকিগঞ্জ সীমান্তে। কয়েকদিন আগে কুলাউড়াতে যেদিন ভারতের হাই কমিশনার আসলেন সেদিন ইন্টারন্যাশনালি এক্সপোজ করার জন্য আপনি এখানে আমার আরেকটু কথা বলতে হয়। গতকালকে না ইসে ফুয়াদ ভাইয়ের সাথে মনে হয় ছিলাম কোন অ্যাক্টিভিটি, আমি ওই যে আমাদের জাহিদুর রহমান যে উপদেষ্টা, তাকে যে তার সাথে যে আচরণ করালো, সেখানে আমরা অনেক বিশ্লেষণ করেছি, সবাই অনেক টিভি টক শোর অনেকে বিশ্লেষণ করেছেন। আমি দেখেছি যে সে সার্কের স্টিকার নিয়ে সেখানে গিয়েছিল, ভারতীয় ভিসা না। সার্কের স্টিক কি কারণে তাকে নাজেহাল করা হলো, এটা অনেক কারণগুলোর মধ্যে আমার মনে করি যে মূল কারণটা হচ্ছিল সার্ককে কখনো কার্যকর করতে ভারত দেয় না। এই সার্কের স্টিকার নিয়েছে, এই জন্যই কিছুটা নাজেহাল হলো। সার্কটা যদি অ্যাক্টিভেট করা যায় তাহলে দেখবেন যে আমাদের অ্যাক্টিভেটটা তো হচ্ছেও না ভারতের কারণেই, বিভিন্ন কারণে, ভারতের কারণে আগ্রহ দেখাচ্ছে না। আমরা এই সার্কটাকে এই সরকারও কিন্তু এবার বলছে সার্কটাকে অ্যাক্টিভেট করার কথা। এবং আমরা যে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াচ্ছি, শুধু তাই না, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো না, আমরা কিছু কিছু ব্যবস্থাও নিয়েছি। যেমন দেখেন যে ফারাক্কা বাঁধ, এই বাঁধের এগেনস্টে আপনি কি করতে পারবেন? সেই আপনার 74 সালতে চালু হওয়া বাঁধ আজও বিভিন্ন সময় চুক্তি হয়েছে। জিয়াউর রহমানের চুক্তিটা যদি আজকে বজায় থাকতো তাহলে কিন্তু ফারাক্কা বাঁধের সমস্যার সামত হবে। 77 এর যেটা ছিল এটা কম্পারেটিভলি বেটার ছিল বলা হয়, কিন্তু শেখ হাসিনার যে চুক্তিটা ছিল সেটা তো আপনার 96 সালে করলো, আর এখন তো তার মেয়াদ বলে এক্সপায়ার হয়ে গেছে, ডিসেম্বরে গিয়ে শেষ হয়ে ডিসেম্বরে শেষ। এইটা ছিল ওই কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, এরকমই। যথেষ্ট ডিবেট হয়েছে, আমরা প্রতিবাদও করেছি বারবার। আমরা এখন আসলে আপনি যতই যা করেন ফারাক্কা বাঁধের এগেনস্টে আপনি কি করতে পারেন? আপনি ধরেন মিলিটারি শক্তি দিয়ে কিছু করতে পারবেন না, পারবেন? ইরান এবং আমেরিকার মতো। আমরা আমাদের আভ্যন্তরীণ প্রতিরোধ ব্যবস্থা, যেমন আমরা পদ্মা ব্যারেজের মতো প্রকল্প নিচ্ছি, তাহলে কিন্তু ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা বাঁধ, ওটা কিন্তু আপনার অকেজ হয়ে পড়বে যদি আমরা পদ্মা ব্যারেজটা চালু করতে পারি। যদি আমরা তিস্তা ব্যারেজ চালু করতে পারি, তাহলে ওই যে উজান থেকে যে পানি আনার ব্যাপারে তাদের যে লেভারেজটা, এই লেভারেজটা কিন্তু অটোমেটিক্যালি আমরা এখান থেকে প্রশমিত করতে পারি, এই দুটো ব্যারেজকে যদি পানি আটকে রাখতে পারি, এটা একটা আলোচনা। সুতরাং এই বর্তমান সরকার এই যে আপনার কূটনীতিক সম্পর্কগুলো আপনার বাংলাদেশের স্বার্থটা আগে দেখছে এবং মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াচ্ছে। শুধু তাই না, আমরা তাদের সাথে এইসব বিষয়ে প্রতিবাদ, যেমন তাদের হাই কমিশনকে ডেকে আমরা প্রতিবাদ জানিয়েছি, সব কূটনীতিক কাজগুলো করা হচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি এই পুশিনের ইস্যুটা হঠাৎ করে এত লাইমলাইটে ভারত কেন নিয়ে আসলো, আপনার কি মনে হয়? ধন্যবাদ। পুশিন তো আসলে নতুন কিছু না, হেলাল ভাই কারেক্টলি বলেছেন, এটা তো বরাবরই চলছে আর কি। যখন ওই পারে কংগ্রেস, এই পাশে আওয়ামী লীগ থাকে, তখন এটার সংখ্যা হয়তো একটু কম থাকে অথবা নিরিবিলিতে হয়। যেহেতু আওয়ামী লীগ একটা নতজান পররাষ্ট্রনীতি মেনটেন করে, সেটা নিউজ কভারেজ করে না, চুপিসারে হয়, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই লোকজন ফেরত পাঠিয়ে দেয়। আমাদের বিজিবি কোনো রেসপন্স করে না ওই সময়টাতে। বিজিবি আমলে এটা কন্টিনিউ হয়েছে এই পুরো সময় জুড়ে। কিন্তু যেহেতু এখন আপনার গণ অভ্যুত্থান পরবর্তী একটা নতুন আকাঙ্ক্ষার সরকার, একটা নতুন সময়, পুরো সময়টা জুড়ে জনগণের ভিতরে একটা ডিফারেন্ট চৈতন্য আসছে, এই সময়টাতে এই জন্য আলোচনাটা নতুন করে আসছে। এবং একইভাবে বিজিবি লিডারশিপ, বিজেপির সিপাহী জওয়ান যারা আছেন, তাদের ভিতরেও এই আকাঙ্ক্ষাটা নতুনভাবে প্রকাশিত হচ্ছে। ইকুয়ালি আমরা দেখেছি যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের মানুষও কিন্তু পুরো দমে এখানে এঙ্গেজ হয়ে গেছে, যে এটা আমার দেশ, আমার মাটি, এখানে অবৈধভাবে কিছু চলবে না। এবং তারা যেহেতু প্রতিদিন আপনার বিএসএফের হয়রানির শিকার হয় বিভিন্ন ফর্মে, আপনার এই ভয়ে আতঙ্কে, কখন গুলি করে, কখন মাছ ধরে নিয়ে যায়, কখন ধান কেটে নিয়ে যায়, কখন গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, কখন গুলি করে, এই খেলার মাঠে গুলি করে বাচ্চাদেরকে মানে আহত করে ফেলছে, একাধিকবার এই ঘটনা ঘটেছে। তো সেই জায়গাটাতে আমরা দেখলাম যে আমাদের সেই চাঁপাইনবাবগঞ্জের বাবুল
কৃষক কাস্তে হাতে যে প্রতিবাদ করেছে, করেছিল, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা সীমান্তে দেখতে পাচ্ছি আমাদের হাজার এবং এই হাজার মানুষ। সর্বশেষ যে ঘটনা বললাম যে আপনার জকিগঞ্জ সীমান্তে আজকে যে রিপোর্টটা আছে, যেটা কালকের পত্রিকায় যাবে, আজকের অনলাইনে আছে, যে যখন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে, নিখোঁজ রয়েছে, তাকে গুলি করে হত্যা করে লাশ গুম করা হয়েছে, এই অভিযোগ আসছে, তখন কিন্তু জিরো লাইন থেকে ভারতীয় এক নাগরিককেও কিন্তু ধরে, রঞ্জিত দাস নামে একজনকে ধরেও নিয়ে আসছিল, পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের জনগণ এই ব্যাপারে বর্ডারে খুবই সতর্ক আছে, এবং বিজিবি জনগণ ঐক্য এটা একটা ভাইটাল জিনিস, এবং এটা দেখা যাচ্ছে এখন। এটা ঐতিহাসিক, এটা ৭১-এর সময় আমরা দেখেছি যেভাবে সিপাহী জনতা, আমাদের আর্মড ফোর্সেস অফিসার, পুলিশ, স্বাধীনতাকামী মানুষ সবাই মিলে একাকার হয়ে গিয়েছিল, সেরকম একটা বিষয় আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে যে সরকারের পারফরমেন্সে আমরা আসলে এখন পর্যন্ত সন্তুষ্ট না। কেন? প্রথম কথা হচ্ছে যে ১৪৭ বিধিতে সীমান্ত হত্যা, পুশিন, কাঁটাতারের রাজনীতি, এগুলো নিয়ে আলোচনা করবার জন্য বিরোধী দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, দিন তারিখও ঠিক করা হয়েছিল ১৪ তারিখ। লাস্ট মোমেন্টে এসে আলোচনা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন ভাইয়ের স্টেটমেন্ট পড়েন, সেখানে দেখবেন উনি ফ্যাক্টস বলেছে, সরকার কি করছে এটাকে অ্যাড্রেস করবার জন্য সেই ব্যাপারে কোনো কোর্স অফ অ্যাকশন বলা নাই, যে আমরা এটা করছি সেটা করছি। একটা বিষয় শুধু বলেছে, কিছু জায়গাতে আমরা সীমান্তে কাঁটাতার দেবো কিনা ভারতের সাথে সেটা আমরা বিবেচনা করছি। মিয়ানমারেরটা স্পেসিফিক করেছে, ভারতেরটা বিবেচনাধীন বলেছে, সুনিশ্চিত না। আমাদের তরফ থেকে কিন্তু, আমাদের এবি পার্টির পক্ষ থেকে কিন্তু আমরা প্রেস ব্রিফিং করেছি আজকে, এবং আমরা কিন্তু টোটাল একটা গাইডলাইন দিয়েছি যে আমাদের সরকারের কি কি করা উচিত সীমান্ত ইস্যুতে। ইমিডিয়েটলি আমরা বলেছি যে আমাদের গত ৫৫ বছরের সীমান্ত হত্যাকাণ্ড, সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করেন, কোন জেলায় কোন পয়েন্টে কি ঘটনা ঘটেছে, একটা ফ্যাক্ট ডসিয়ার তৈরি করেন, কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে, সম্পদহানি হয়েছে, আমাদের মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, এগুলোর টোটাল একটা রিপোর্ট তৈরি করেন বিজিবির পক্ষ থেকে, হোম মিনিস্টারের পক্ষ থেকে। এই রিপোর্টটা আপনি জাতিসংঘ থেকে শুরু করে যত মানবাধিকার সংগঠন আছেন সবার কাছে সার্কুলেট করেন। সেপ্টেম্বরে জাতিসংঘের মিটিং আসতেছে, সারা দুনিয়া সেখানে যাবে, আর যেহেতু আমাদের প্রেসিডেন্সি আছে, বাংলাদেশ ওখানে ২-৩টা চেয়ার, যে চেয়ারের দিকে সারা দুনিয়া তাকায় থাকবে, বাংলাদেশের দিকেও তাকায় থাকবে। অতএব এইটা একটা হিস্টোরিক অপরচুনিটি, এবং এই ডিসেম্বরে কিন্তু আপনার মহাসচিব পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু অন্যান্য বছরের প্রেসিডেন্সির মতো না, এটা কিন্তু যে কোনো 5 ইয়ার টার্মের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেখানে প্রেসিডেন্সি তৈরি চেঞ্জ হবে, মহাসচিব, সেক্রেটারি জেনারেল চেঞ্জ হচ্ছে, হিউজ কনভারসেশন হবে, এবং এই পুরো কনভারসেশনের কেন্দ্রে থাকবে বাংলাদেশের প্রেসিডেন্সি। এটা একটা বিশাল ব্যাপার, এবং এই একই লোক আমাদেরও পররাষ্ট্রমন্ত্রী। তো এইটা আমাদের জন্য একটা হিস্টোরিক অপরচুনিটি যে আপনি এই বিষয়টা, বাইলাটারাল ইস্যুগুলো, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৬-এ জাতিসংঘের ফোরামে তুলেছে বলে ভারতকে বাধ্য করা গেছে ৭৭-৭৮-এ গঙ্গার চুক্তি করতে। তো এইটা শহীদ জিয়ার সরকার, আমরা এখনো বোধ করি, যেহেতু আমরা এখনো শহীদ জিয়ার রাজনীতির ক্যানভাসে রাজনীতি করি, ভিন্ন দল আছে, বিএনপির সাথে অনেক দ্বিমত আছে, কিন্তু শহীদ জিয়া প্রশ্নে আমাদের কোনো দ্বিমতের জায়গা নাই। নীতি এবং আদর্শ, মানে মৌলিক যে বিষয়গুলো, তো এই হিস্টোরিক অপরচুনিটিটা বাংলাদেশকে যদি কাজে লাগাতে হয়, এটার জন্য কিন্তু আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ডকুমেন্টেশন তৈরি করতে হবে, ব্যাকডোর ডিপ্লোমেসি আছে, প্রত্যেকটা দেশের দরজায় দরজায় তো আপনাকে বিষয়টা রেজ করতে হবে। তখন না আপনি এটাকে একটা ভলিউম তৈরি করতে পারবেন জাতিসংঘের কনফারেন্সের সময়। সেই প্রস্তুতিটা আমরা চাই সরকার এখন থেকে নেক, এবং আমাদেরকে আশ্বস্ত করতে হবে। থার্ড যেটা ইমিডিয়েটলি করা দরকার, সেটা হচ্ছে কূটনীতিকদেরকে ব্রিফ করেন। সারা বাংলাদেশে যত কূটনীতিক সম্প্রদায় আছেন, বিভিন্ন ফোরামের সদস্যরা আছেন, তাদেরকে ডেকে ব্রিফ করেন, এবং আপনি পরিদর্শনে নিয়ে যান জিরো পয়েন্টগুলোতে। শত শত মানুষকে যে জিরো পয়েন্টে মাঝরেখা বরাবর ১৫০ গজের ভিতর রেখে দিয়েছে, অমানবিক জীবনযাপন করছে, এগুলো ফিজিক্যালি দেখান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদেরকে ইনভাইট করে দেখতে নিয়ে যান, যে দেখেন আন্তর্জাতিক আইন, কনভেনশন, মানবাধিকারের যত দলিল আছে, যেগুলো ভারতও স্বাক্ষর করেছে, সেগুলো তারা কিভাবে ব্রিচ করতেছে। আমরা এই প্রোটোকলগুলো দেখতে চাই, যে সরকার অ্যাকশন নিচ্ছে একটার পর একটা। আপনি সেখানে কনভারসেশন ওপেন করছেন না, আপনি কি করছেন আমাদের কাছে পরিষ্কার না, শুধুমাত্র মানে সুনির্দিষ্ট কর্মসূচি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগানো দরকার। সরকার মানে তো তাই, এবং এটা এমন একটা বিষয় যেখানে সর্বদলীয় ঐকমত্য হতে হবে। ওইটা হেলাল ভাইয়ের সাথে আমার দ্বিমতের কোনো জায়গা, সুযোগ নেই, একটা জায়গার প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনে এনসিপি এবং জামাতের 2 চিফকে নিয়ে পার্সোনালি বসেন,
যে আপনি যদি মনে করেন যে এটা সিকিউরিটি ইস্যু, আমি সবকিছু সংসদে বলতে পারছি না, পার্সোনালি ব্রিফ করেন, ব্রিফ করে আপনি একটা রোড ম্যাপ দেন যে সরকার এইভাবে চিন্তা করছে, আপনাদের মতামত কি, আসেন আমরা একটা কনসেনসাস বিল্ডিং এর মধ্য দিয়ে একটা কমন প্রোটোকল তৈরি করি। 3 লিডার এসে পার্লামেন্টে স্টেটমেন্ট দেবে যে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে একমত হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা নেতৃত্ব দেবেন এবং আমাদের পূর্ণ সমর্থন আছে, শেষ। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা আসলে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি শুরুতে যে এটা কি আসলে পরিবর্তন হবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা শুনলাম ভারতের তরফ থেকে বলা হলো যে এটা অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার এলে আমরা তাদের সাথে রিলেশন বিল্ড আপ করবো এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনবো তাদের ভাষায়। তো আমরা দেখলাম জয়শঙ্কর ভিজিট করলেন, পররাষ্ট্রমন্ত্রী আসলেন বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে, এবং মিস্ত্রি আসলেন, পররাষ্ট্র সচিব। পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখলাম যে স্পিকার, ভারতীয় স্পিকার আসলেন। নানা বিষয়ে হলো, কিন্তু এখন এই যে 4 মাস বয়সী সরকার আছে ক্ষমতায়, আসলে কি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কোনো পথ খোঁজা হচ্ছে? সম্পর্ক আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক, আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম যে জন্ম থেকে জ্বলছির মতো, যে এই সম্পর্ক এই ভালো হয়, এই খারাপ হয়। শুধুমাত্র শেখ হাসিনার 14 বছর 17 বছরে আমরা সার্ভিয়েন্ট একটা নীতি নিয়ে সেইখানে মনে করেন, তারপরেও কিন্তু আমাদের অনেক সীমান্তে হত্যা হয়েছে, আমাদের তিতাস নদী বন্ধ করে দিয়ে ওদের গাড়ি চালাতে হয়েছে, আমাদের সীমান্ত করিডোর ব্যবহার করেছে, ট্যাক্স দেয়নি। তার মানে সাবসার্ভিয়েন্ট হয়েও কিন্তু আপনি রক্ষা হয়নি কিংবা সমস্যার সমাধান করতে সমাধান হয়নি। এখন আমি আমার পার্টির যে স্ট্যান্ড, আমি আজকে সংসদে যেটা দেখলাম যে সীমান্তে অবৈধ পুশিন, এটাও বলছে সীমান্তে আপনার সার্বভৌমত্বের কোশ্চেনে আমরা কোনো আপোষ করব না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আজকে। এখন আমি যেটা মনে করি যে আমাদেরকে ইকোনমিক্যালি যদি আমরা শক্তিশালী না হই, মিলিটারি শক্তিশালী হতে হবে। জ্ঞান এবং বিজ্ঞানে ভারত থেকে তো আপনার প্রচুর পণ্য এখনো আমদানি হয়, এবং আপনি দেখেন পেঁয়াজের বিষয়টা দেখেন যে ওই সময় দেখলাম যে পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ ছাড়া আমাদের দেশে পেঁয়াজের দাম 200-300 টাকা করে উঠছে। এখন তো আমরা পেঁয়াজ আনি না, 15 টাকা 20 টাকা করে খাচ্ছি না। তার মানে কি যে আমরা যদি আমাদের আভ্যন্তরীণ ইকোনমিটাকে সাস্টেইন করতে পারি, মানে 40 টাকা আছে, ও যাই হোক সে 150-200 যুক্ত আর নেই যে ভারতের সেই পেঁয়াজ না জিম্মি করা হয়েছিল কোন সময়, আমরা দেখেছি যে জিম্মি করা হয়েছে বাংলাদেশকে। আমরা যদি আভ্যন্তরীণ ইকোনমিক্সটাকে ভাইব্রেন্ট করতে পারি, আমাদের যদি মিলিটারিলি আরো ডিপেন্ডেন্সি কিংবা ট্রেডটাকে কমায়, ট্রেড গ্যাপটাকে কমায় আনতে পারি, তাদের উপর আমদানিটা কমায় আনতে পারি। আমি যে উখিয়া টেকনাফে এনডিসি ট্রেনিং এর সময় পরিদর্শনে গেছিলাম, সেখানে এরিয়া কমান্ডার আমি দেখলাম বলছে যে আজকে সংসদে খুদুর রহমান বলছে যে 12 লাখ মতো রোহিঙ্গা আছে। এটা অফিসিয়াল রেকর্ড, কিন্তু আমার ধারণা ওখানে আরো বেশি রোহিঙ্গা আছে স্থানীয় জনগণের মতে। স্থানীয় জনগণের মতে বাঙালি সেখানে 4 লক্ষ, এবং আরো তারা মাইগ্রেট করে এদিকে চলে, এই সমতলে চলে আসছে, মানে ওই এলাকাটা এখন রোহিঙ্গাদের এলাকা হচ্ছে। তাই আমি প্রশ্ন করেছিলাম যে এই সমস্ত লোকদেরকে যারা আমাদের দেশে আসছে, রোহিঙ্গারা, এদেরকে ওয়েলফেয়ারের কথা বলছেন আপনারা, এদের এডুকেশনের কথা বলছেন, এদের বাসান্তরে বাড়ি যেতে হবে তাই থাকার কথা বলছেন। এই দেশটাকে তো মানব ভাগাড়ে পরিণত করা হচ্ছে। আমি বললাম যে সীমা আসাম থেকে লোক আসছে, আপনার এখান থেকে লোক আসছে, এটা মানে হিউম্যান ডাস্টবিন নাকি বলা হয়, সেই মানব ভাগাড়ে পরিণত করতে চাচ্ছেন। এদেরকে পাঠানোর কি ব্যবস্থা হবে? যখন আসছে তখন যদি আমরা ডিসপ্লেসটা করতে পারতাম, তা বললো যে 78 সালে একবার ডিসপ্লেসড হয়েছে, 92-তে ডিসপ্লেসমেন্ট ঠেকিয়ে দেওয়া হয়েছে। 78% জিয়াউর রহমান তো আপনার নেউইন সরকারকে থ্রেট করেছিল ডিরেক্ট, এবং 92-তে বেগম খালেদা জিয়ার সরকার তার বিমান বাহিনীতে থ্রেট করেছিল, এবং নৌবাহিনী, আমাদের তখন নৌশক্তি অনেক বার্মার চেয়ে বেশি ছিল। তাই বললাম যে এরা যখন আসলে এখানে আমি ডিসপ্লেস করবো, এদের ওয়েলফেয়ারের জন্য আমার কথা বলে চিন্তা করি। তা বলছে যে বার্মার সাথে আমাদের
যে মিলিটারিলি যে ব্যালেন্স তা অনেক নিচে, আমরা টিল্টেড ডাউন, এখন আমরা নিচে রয়ে গেছি বার্মার থেকে। আগে আমাদের নৌশক্তি বার্মারও উপরে ছিল, বিমান শক্তিও ছিল, এখন আমাদের সেই অবস্থাও নেই। তো আমি বলছি যে মিলিটারিলি যে অ্যাবিলিটি অর্জন করা, ইকোনমিক অ্যাবিলিটি অর্জন করা, আভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করে আমাদের, এবং এর সাথে জ্ঞান বিজ্ঞান। ইরানের অবস্থা আজকে দেখেন, ইরান আমেরিকার মতো শক্তির সাথে আপনি যে ট্রিটি করতে সম্মত হলো, শুধু তারা যে রেজিলিয়েন্সটা দেখিয়েছে ইরান, এটা তো আনপ্রেসিডেন্টেড, এটা থেকে তো ওয়ার্ল্ডের শিক্ষা নেওয়ার মতো বাংলাদেশের বিষয়। তারা কিন্তু, ইরান কিন্তু জ্ঞান বিজ্ঞানে এত উন্নত যে তাদের পদার্থবিদ, তাদের পরমাণুবিদদের মাটির নিচে রেখে তারপরে গবেষণা করতে হয়েছে। সেখানেও আপনার মোসাদের এজেন্ট ঢুকে গেছে, মোসাদ বইটা পড়লে দেখবেন। তো বাংলাদেশকে ইকোনমিক্যালি ভাইব্রেন্ট হতে হবে, মিলিটারিলি ভাইব্রেন্ট হতে হবে, এবং আমাদের জ্ঞান বিজ্ঞানেও ভাইব্রেন্ট হতে হবে। এর সাথে যে এই যে ফুয়াদ ভাই যেটা বলছে যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, যেমন আমরা ইউএনজিতে মানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এবার আমরা মেম্বার হয়েছি, মানে প্রেসিডেন্ট হয়েছি, একটা অধিবেশন সভাপতিত্ব করব, এটা আমাদের বাংলাদেশের একটা গ্রেট এক্সপোজার। এবং এই ঘটনাগুলো আন্তর্জাতিক কূটনীতিতে কাজে লাগানো, কথা বলা। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের এখানে সার্কটাকে কাজে লাগানো, সার্ক ফরমেশন করে এটাকে কাজে লাগানো। তো ভারত বাংলাদেশ সম্পর্ক, এইটা যদি আপনি বাংলাদেশের বর্তমান যে ফরেন পলিসি আছে, এটা যদি আপনি স্টিক থাকেন যে বাংলাদেশ ফার্স্ট, স্বার্থটা আগে দেখবো, যেমন বলছি যে সীমান্তে আপনার সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপোষ করব না। আমাদের একজন জওয়ান বলছে যে আমার কাছেও কিন্তু অস্ত্র আছে, তাই না? কিন্তু এই কথা বলে তো আপনি যুদ্ধ লাগিয়ে দিতে পারবেন না, এটা তো আর ঠিক না। এটা তো আমি এই জন্য বলছি ডিপ্লোম্যাটিক যে রিলেশনস গুলো আমাদের আছে, ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি, আপনার ইকোনমিক ডিপ্লোম্যাসি, আপনার ওয়ার্কিং রিলেশনস, এগুলো সব দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। আপনি এত বৈরিতা যদি আমরা আমাদের অবস্থান যদি ঠিক রাখি, তাহলেও ভারত সেটা মনে করবে যে। আর ফুয়াদ ভাই যেটা বলছে যে সরকার দৃশ্যমান কিছু দেখেনি, ফুয়াদ ভাইয়ের সাথে আমি এই ব্যারিস্টার ফুয়াদের সাথে আমার দীর্ঘদিন আমি টকশো করছি। আমি আজকে চিন্তা করছিলাম তারকের সাথে আমি কথাই বলবো যে ফুটবলে যারা মিডফিল্ডে খেলে বুঝছেন, একজন থাকে ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন থাকে অ্যাটাকিং মিডফিল্ডার। এরা কিন্তু খুব সাংঘাতিক প্লেয়ার হয়। উনি হলো অ্যাটাকিং মিডফিল্ডার, মিডফিল্ডে সে নিয়ন্ত্রণ করছে কিন্তু অ্যাটাক করছে। তিনি কিন্তু বলছেন যে সরকারের এ পর্যন্ত তাতে তিনি সন্তুষ্ট, কিন্তু আরো, এবং তারও একটা আপনার প্ল্যান দিয়েছে, এটা খুবই ভালো। এবং বিরোধী দলগুলো এবং বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদেরকেও এই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আই স্যালুট, আই কংগ্রাচুলেট, বাট আমি দেখি এই টকশোগুলোতে বিভিন্ন আলোচনা, ইভেন সংসদে সরকার ব্যর্থ। ভাই এই জায়গাটা আপনাদের চাঙ্গা রাখার জন্য এটা করা হয়, আপনারা তো কথা না বললে ওয়ার্ডটা কি বলছেন, না এটা তো আপনাদের গায়ে যদি না লাগে, বলছেন যে ফেল, যে পরীক্ষা চলছে, রেজাল্ট তো আসেনি, আপনি ফেল আগে থেকে বলে দিচ্ছেন। আপনাদেরকে সতর্ক রাখার জন্য গুড উইশেস থেকে বলা হয়। তো উই আর ডুইং আওয়ার বেস্ট। আপনি ভারত পৃথিবীর মনে করেন চতুর্থ পঞ্চম শক্তি না, পপুলেশনের দিক থেকে 1 নম্বর হয়ে গেছে, এখন চীনকে ছাড়িয়ে গেছে। এবং ইকোনমিক্যালি এবং মিলিটারিলি কিন্তু 4th বা 5th হবে আপনার দীর্ঘদিনের। এবং এই প্রতিবেশী রাষ্ট্র আমেরিকা, মেক্সিকো, কানাডা, এই সীমান্তেও কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, তাই না? কিন্তু এই লেভেলে না, এই সংখ্যায় না। আপনি যদি ইচ্ছে যান, এটা সৌদি আরব ইয়েমেন সীমান্তে যান, যদি গাজা আর পশ্চিম সীমান্তে যান, 2 কোরিয়ার সীমান্তে যদি যান, সেখানে ল্যান্ড মাইন পুঁতে রাখছে সীমান্তে। এরা তো কাঁটাতারের বেড়া, ওখানে ল্যান্ড মাইন, মানে কি বুঝছেন? কিন্তু কিলিংটা এই পর্যায়ে না। কোরিয়া 2 কোরিয়ার মধ্যেও কিন্তু কিলিং এর যে সংখ্যা যদি আপনি বিচার করেন, এইটা আসলে ইউনিক হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে। ওই গাজার ইস্যু বাদ দিলে এটা ইউনিক হয়ে যাচ্ছে। সীমান্তের এই সমস্যাগুলো পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু কোন দেশ কিভাবে অ্যাড্রেস করছে? নেপাল ভারতের পেটের মধ্যে রয়েছে, ল্যান্ডলক। নেপাল কি তার একটা সোলজার না কি যে সীমান্তে একটা গুলি হয়েছে, তার কি প্রতিবাদ জানালো না? তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট, আমরা সবাই বলেছিলাম।
আপনার মেক্সিকো এবং আমেরিকার সীমান্তে এরকম হলে মেক্সিকো কিন্তু প্রতিবাদ জানায় এবং সবসময় সীমান্তে ওখানে দেওয়াল দেওয়া আছে, মেক্সিকো সীমান্তে দেওয়াল দেওয়া আছে। সেজন্যই বলছি যে আমাদের যে বর্তমান সরকার, তিনি এই যে বাংলাদেশ ফার্স্ট, যে বাংলাদেশ স্বার্থ আগে, এইটা আমরা স্টিক যদি থাকি তাহলে স্টিক থাকতে হবে। তার সমস্যার সমাধান যে হবে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ কি জন্ম থেকে বলছি এই সমস্যা আমাদের নিয়েই চলতে হবে। আপনাকে ইকোনমিক্যালি, লিটারেলি এবং নলেজের দিক থেকে আপনাকে সোসাইটি গড়ে তুললে একদিন এই হয়তো আমরা আরো আরামে থাকতে পারবো। মিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একই বিষয়ে কিন্তু আমি আরো দু একটা বিষয় বলতে চাই। যে রিসেন্টলি আমরা দেখেছি দিল্লিতে বিজেপি বিএসএফ ডিজি লেভেলের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের যে আউটকাম, এই আউটকাম নিয়ে একটা বিতর্ক হয়েছে, যেটা আমার দেশে একদিন লিড স্টোরি হয়েছে যে ওইখান থেকে যে স্টেটমেন্ট ইস্যু হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট একই রকম থাকার কথা, কিন্তু বাংলাদেশ থেকে স্টেটমেন্টটা ডিফারেন্ট হয়েছে, একই সময়েও হয়নি, এটা নিয়ম ছিল একই সময়। তার চেয়ে বড় কথা যে ওইখানে তারা যে ল্যাঙ্গুয়েজ, কিংবা বিজিবি কিন্তু এই সীমান্ত হত্যা নিয়েও সুনির্দিষ্টভাবে এই বিএসএফ এর তরফ থেকে এই সীমান্ত হত্যা নিয়েও কিন্তু এটা স্বীকারই ওইভাবে করা হয়নি, যে তারা এটাকে অনেক আন্ডারমাইন করতে চেয়েছে। বাংলাদেশের যে আমরা দেখব বলে একটা কথাও যে বলে, এই লেভেলেও কিছু হয়নি। তার অর্থ হলো এই যে একটা সিগন্যাল, কিংবা এর আগে আমরা দেখলাম 2 দিন আগের যে ঘটনা, আমাদের উপদেষ্টাকে ফিরিয়ে দেওয়া হলো বিমানবন্দর থেকে, কিংবা উনি ফিরে আসলেন অপমানিত হয়ে, বলা যায় বাংলাদেশকে অপমান করা হয়েছে। এইটা কি বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থান, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতীয় পররাষ্ট্র সচিব এসে নরেন্দ্র মোদীর দাওয়াত দিয়ে গেছিলেন এই ভারত সফর করার জন্য, মিস্ত্রি যখন আসছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এখন যাচ্ছেন মালয়েশিয়া, তারপরে এখান থেকে যাবেন সরাসরি চীনে, ইন্ডিয়া যাচ্ছেন না। তো এইগুলার কোনো সম্পর্ক আপনি পান কিনা? না, নিঃসন্দেহে আছে। এবং একটা বিষয় হচ্ছে যে ভারত রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের রাষ্ট্রিক সম্পর্ক কখনোই ছিল না। ভারতের সাথে যেটা সম্পর্কটা ছিল সেটা হচ্ছে শেখ পরিবারের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, শেখ মুজিবের সাথে, এবং সর্বোচ্চ ছিল হচ্ছে আওয়ামী লীগের সাথে, এবং তাও ছিল হচ্ছে কংগ্রেসের সাথে আংশিক, বাকিটা হচ্ছে গান্ধী পরিবারের সাথে। তাহলে যেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে রাষ্ট্রিক সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক, সেটা কোনোদিনই ছিল না। এখন বলতে পারবে হয়তো বিএনপি জামাত ভারত বিরোধী দল, বিএনপি সরকার ক্ষমতা থাকার কারণে এটা হয় নাই। ভারতের দল যখন ক্ষমতায় থাকে, ভারতীয় একাদশী তো আমাদের দেশ সবচেয়ে লম্বা সময় শাসন করেছে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে। ভারতীয় একাদশ ক্ষমতায় যখন ছিল তখন তো কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? পশ্চিম বন্ধ হয়েছিল? আমরা ন্যায্য পানির হিস্সা পেয়েছি? বাণিজ্যে আমরা ফেয়ার ডিল পেয়েছি? পলিটিক্যাল ইন্টারফারেন্স কি কম ছিল? কিছুই তো বন্ধ হয়নি। তাহলে আপনি এখন না হয় আমাদের অনেক বাংলাদেশে প্রচুর মৌলবাদী তৈরি হয়েছে, জঙ্গি তৈরি হয়েছে, বিএনপি জামাত তৈরি হয়েছে, তো তখন হয় নাই কেন? প্রশ্ন হচ্ছে যে ভারত কখনোই বাংলাদেশকে রাষ্ট্র আকারে দেখে না। সে মনে করে এইটা হচ্ছে আমার ব্যাক এন্ডের একটা ছোট্ট জায়গা ভারতের পেটের ভিতরে। ভারতের 1/3 যে বাংলাদেশের পেটের ভিতরে, এইটা সে চিনতে শিখতেছে না, এইটা সে বুঝতে শিখতেছে না। এবং এইটাকে শুধুমাত্র চেনানোর চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ডিগনিফাইড ফরেন পলিসি পিরিয়ড ছিল সেই সময়টাতে। এবং আপনি একটা ছবি দেখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারতে গেছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দুজনে আসছে তাকে রিসিভ করার জন্য। অনলি ইভেন্ট, সাধারণত হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্টেট দুইজন সাধারণত কোনো ইভেন্টে কাউকে রিসিভ করতে যান না। এই লেভেলে তাকে রেসপেক্ট দিয়েছে। কেন করেছে? কারণ তিনি চোখে চোখ তুলে কথা বলতে পেরেছিলেন। তিনি জানতেন যে দেশকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। অপারেশনের নামে যে ট্রেনিংগুলো করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আয়রন শিল্ড নামে ম্যাসিভ ট্রেনিং মোবিলাইজ করেছিলেন সেই সময়টাতে, যেটা দিয়ে আমাদের প্রতিরক্ষা আমরা করবার জন্য যে আমরা যোগ্য, আমরা যে কেপাবল, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওভার দ্য টাইম আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, এই ভারতীয় একাদশ মিলে যেটা করেছে, বাংলাদেশের আর্ম ফোর্সেসকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করিয়েছে। আমাদের সেনাবাহিনী, আমাদের আর্ম ফোর্সেস এখন গলফ ক্লাব চালায়, রেস্টুরেন্টের ব্যবসা করে, ফার্নিচার বানায়, মিষ্টি বানায়, গরু লালন পালন করে, ছাগল বানায়, কিন্তু অস্ত্র বানায় না। আধুনিক প্রযুক্তির সাথে, যুদ্ধাস্ত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে পরিকল্পিতভাবে আমার একটা বিজয়ী ফাইটিং ফোর্স,
ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয় নাই, বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কাদের নেতৃত্বে? এই আর্ম ফোর্সেসের যারা লিডারশিপে ছিলেন সেই সময়, জুনিয়র অফিসাররা পালায়ে ঝুঁকি নিয়ে বিমান নিয়ে চলে আসছেন, যাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, ইপিআর অফিসারদের নেতৃত্বে। সেই রকম একটা ফাইটিং ফোর্সের উত্তর প্রজন্ম আজকে ব্যবসা করে। তার সবচেয়ে বড় মানে সাইনবোর্ড হচ্ছে বিজনেস, মার্সেনারি ফোর্স। তার ব্যাংক আছে, তার গাড়ির ব্যবসা আছে, তার পেট্রোল পাম্প আছে, তার সব আছে। তার যেটা নাই সেটা হচ্ছে তার যুদ্ধ করার ক্যাপাসিটি সে হারায় ফেলছে। তাহলে আজকে এই সরকারকে যদি আমাদের সীমান্ত পাহারা দিতে হয়, ভারতের যে অখণ্ড ভারতের যে বিজেপির ফ্যাসিবাদী আইডিওলজি, এই জায়গা থেকে বুঝতে হবে যে এই আইডিওলজিটা সে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সভরেন্টিকে স্বীকার করে না। এবং আপনি দেখবেন ইন্ডিয়ান জেনারেলের বক্তব্য আসছে, বিজেপির অখণ্ড ভারতের আইডিয়া কিভাবে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে। মানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এটাকেই পলিসি আকারে ধরে তার রেজিমেন্ট সাজাচ্ছে, তার ব্রিগেড কমান্ড রেডি করতেছে, তার যুদ্ধের প্রিপারেশন নিতেছে, দখলের প্রিপারেশন নিচ্ছে। সেখানে আমরা কি করছি? আমাদের প্রস্তুতি কোথায়? আমাদের সশস্ত্র বাহিনীর 2030-এর গোলে আমরা দেখেছি হাসিনার সময় যত পচা জিনিস, 2 নম্বর জিনিস, ভারত থেকে $500 মিলিয়ন ধারকর্য ঋণ নিয়ে আবার ভারতের থার্ড গ্রেডের অস্ত্র যেগুলো সে রাশিয়া থেকে কিনছিল, ডাম্পিং করছে, সেগুলো আবার আমাদের কাছে বেচে দিয়েছে। এই জন্য দেখবেন এই বোধটা কিন্তু কেয়ারটেকারের সময় থেকে আসছে। আপনি এটা শেষ করি, এনডিসিতে গত মাসখানেক আগে আপনারাও রিপোর্ট করেছেন, আমাদের সেনাপ্রধান কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, যে আমাদের যে এয়ার ফ্যাসিলিটি দরকার, আমাদের যেই লেভেলের মাল্টিটাস্ক আমাদের জঙ্গি বিমান দরকার, সেই জঙ্গি বিমান আমাদের কাছে নাই। এখন কিন্তু আপনার আগের মতো শুধু একটা বিমান খালি যুদ্ধ করে না, তার ভিতর রাডার সিস্টেম থাকে, সে গোয়েন্দাগিরি করে, সে মাল পাঠায়, সে এক্সারসাইজ করতে পারে, সে যুদ্ধ করতে পারে, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। এবং এইটা আমাদেরকে আপগ্রেড করতে হবে। এই ব্যাপারে সে এনডিসিতে একটা বক্তব্য দিয়েছেন, কারেক্টলি দিয়েছেন। এবং সেইটাকে দেখবেন রয়ের যত দালাল আছে ওখানে এবং এখানে ভারতের নিউজ প্রিন্টগুলোতে কিভাবে এটাকে নিয়ে আপনার চক্রান্ত শুরু হয়েছে। টিটিপি পাওয়া গেছে, আমার দেশ রিপোর্ট করেছে। ওইটার পরে জেনারেল ওয়াকার সাহেবের বক্তব্যের পরে পাওয়া গেল আমাদের আর্ম ফোর্সেসের ভিতরে তেহরিকে তালিবান পাকিস্তানের লোক পাওয়া গেছে। এই ধরনের টোটাল বোগাস রিপোর্ট করে সারা ভারতবর্ষ করে ফেলছে, ভরে ফেলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ফোর্সেস, যেটা আরবি চিফ এখন বুঝতে পারছেন, আমাদের আর্ম ফোর্সেস বিমান বাহিনীর প্রধান দেখলাম বিভিন্ন দেশ সফর করছেন, টার্কি, চায়না এবং পাকিস্তানের সাথে আমাদের যে ডিফেন্স আপগ্রেডেশনের চুক্তিগুলো হওয়া দরকার। টার্কি দেখেছেন ফরেন মিনিস্টার এসে বলেছে যে এখানে সমরাস্ত্র কারখানা করতে হবে। আমাদের আলোচনা সাপেক্ষে আর্ম ফোর্সেসের সকল ব্যবসা বাণিজ্য গ্র্যাজুয়ালি ফেজ আউট করতে হবে। কর্পোরেটদের কাছে এগুলো সেল আউট করে দেন। আপনার যে টাকা দরকার, আপনার সিপাহী সোলজারদেরকে ডিগনিফাইড লিভিং এর জন্য যা যা দরকার আমরা ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দেব। বাংলাদেশের মানুষ রক্ত বেঁচে দেবে আপনাদেরকে, কিন্তু আপনারা দয়া করে ব্যবসা করিয়েন না। আপনার কাজ যুদ্ধ করা, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। যা যা দরকার, যে প্রভাবে দরকার, যে কাজগুলো ইতিমধ্যে আমরা দেখলাম কেয়ারটেকারের সময় থেকে শুরু হয়েছে, আধুনিক অস্ত্র কেনা, আধুনিক বিমান কেনা, টার্কি থেকে ড্রোন কেনা এবং জয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া, সেগুলো আমাদের করতে হবে। আপনি এখানে প্রস্তুতি ছাড়া শুধু সীমান্তে হাউকাউ করে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। আপনার সিরিয়াস প্রিপারেশন লাগবে এটার জন্য। এখানে আপনাকে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, যে ভারতের আপনি যেটা বললেন, কিন্তু ভারতের এই যে তার বিশ্বে একটা ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে উত্থানের যে আকাঙ্ক্ষা, যে অবস্থা, কিংবা আঞ্চলিক পরাশক্তি হিসেবে তার উত্থানের যে আকাঙ্ক্ষা, এইটা আমরা গত কয়েক মাস থেকে, বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখেন, এই কালকের একটা ঘটনা দিয়ে যদি শুরু করি, G7 সামিটে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি যাই বলেন, পাওয়ারে ক্ষমতার দিক থেকে এখনও তো বিশ্বের 1 নম্বর শক্তি, তারা পরাশক্তি। এক সময় আজকে থেকে মাত্র কয়েক বছর আগে, 3 বছর আগেও যেটা ভারতের চোখে বাংলাদেশকে দেখতো আমেরিকা, এখন তো তারা এটা দেখছে না। এবং ট্রাম্পের যে মোদির প্রতি যে আচরণ, যে তার সাথে হ্যান্ডশেক করে নেয়, তার দিকে ফিরেও তাকায় না, অন্যদিকে তাকিয়ে আছে। শুধু তাই নয়, এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আমরা পাকিস্তানের একটা রোল প্লে করে ওয়ার্ল্ডে তাদের একটা উত্থান লক্ষ্য করলাম, যে তাদের অবস্থানটা তারা জানান দিল ডিপ্লোমেসির ক্ষেত্রে, যেটা আনপ্রেসিডেন্টেড, কল্পনাও করা যায় না যে এখানে পাকিস্তান এই রোল প্লে করবে। তো এখানে তো নানাভাবে এখন আন্তর্জাতিক পলিটিক্স যদি চিন্তা করেন, তো ভারতের অবস্থানটা তো দিনে দিনে দুর্বল হচ্ছে। নেপালের মতো দেশ তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলছে, মুখের উপর মুখ রেখে কথা বলছে। এর আগ থেকে তো শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশগুলোর সাথে তার একটা বৈরী পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে।
তো সেই প্রেক্ষাপটে আমি বলছি যে বাংলাদেশের, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের এখন কি করা উচিত। দেখেন মানে ভারত আসলে জানা, ভারতের এক্সাম্পলটা দেই হচ্ছে, আপনি দেখবেন বস্তিতে রাস্তাঘাটে আপনি বাচ্চা কাচ্চা দেখবেন খুবই চিকন চাকন শরীর, পেটটা অনেক মোটা দেখবেন, অপুষ্টিতে যারা ভোগে দেখবেন প্রচুর কৃমি হয়ে আছে পেটের ভিতরে, ভালোভাবে খেতে পায় না। ভারত ওইরকম একটা অপুষ্টিতে ভোগা মোটা পেটওয়ালা একটা রাষ্ট্র, ভিতরে কিছু নাই। কিন্তু এই রাষ্ট্রটাকে ভারতীয় একাদশ যারা দেশ শাসন করেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে, এবং তাদের যে ছাপোষা বুদ্ধিজীবী আছে, গণমাধ্যম আছে, তারা একটা ন্যারেটিভ গত 50 বছরে আমাদেরকে শিখাইছে, এত বড় দেশ, পরাশক্তি, আমরা কি করতে পারবো, আমাদেরকে তো সাহায্য করছে 71-এ কি ভারত অস্ত্র দিছে? 71 অস্ত্র দিচ্ছে তো রাশিয়া, ভারতের পেটের উপর দিয়ে দিছে, কিন্তু অস্ত্র তো দিছে রাশিয়া। ভাবখানে এরকম যে ভারত মনে যুদ্ধ করছে, ভারত আসছে তো 6 ডিসেম্বর, এর আগে 9 মাস যুদ্ধ করছে কে? তো এখন প্রশ্ন হচ্ছে, এমন একটা ন্যারেটিভ দিয়ে যেটা করেছে যে আমাদের জনগোষ্ঠীকে একটা ভীরু, ভীতু, ইনফেরিটি কমপ্লেক্স, হীনমন্যতার মধ্যে ঢুকায় দিয়েছে, যে মনে হয় পারবো না, তো একটু মিলে ঝিলে চলি। এক দালাল সাংবাদিক দেখছেন না দিনেশ, এই যে নতুন হাই কমিশনার ডেজিগনেটেড আসছে, বা আপনারা তো বড় দেশ, আমরা তো ছোট দেশ, আমাদেরকে একটু দেখে শুনে রাখবেন, দালাল সাংবাদিক প্রশ্ন করা হয়েছে। তো এইরকম দালাল, বুদ্ধিজীবী, বুদ্ধিবেশ্যা, প্রচুর গণমাধ্যম এই দেশে আওয়ামী লীগ ভারত মিলে তৈরি করেছে, যারা প্রতিনিয়ত আপনাকে আমাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে তো মাথা তুলে দাঁড়াইতে পারবো না, তো একটু মিলে ঝিলে থাকি, এই সেই এরকম, আমরা তো একই রকম, একই আকাশ, একই বাতাস, একই জল। তো ঠিক আছে, একই জল থাকলে উঠায় দেন না, সীমান্তে কাঁটাতার উঠায় দেন, আমরা এক দেশ হয়ে যাই, দেখি 25 কোটি মুসলমান হজম করতে পারেন কিনা। আপনার 8টা-10টা স্টেট মুসলিম মেজরিটি হয়ে যাবে, একটা মুসলিম স্টেট মেজরিটি কাশ্মীর, 2 কোটি মুসলমান, সেটাই আপনারা গিলতে পারতেছেন না, দেন না উঠায় দেন, আমরা এক হয়ে যাই সবাই মিলে। আবার আপনাদের যদি এত শখ থাকে, কয়টা স্টেট মুসলিম মেজরিটি হয় দেখি, আসাম, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত সব মুসলিম মেজরিটি হয়ে যাবে, 20 কোটি 25 কোটি মুসলমান। এই জন্য প্রশ্ন হচ্ছে যে আমাদের সম্পর্কের জায়গায় প্র্যাগমেটিক হইতে হবে। যুদ্ধ শুধুমাত্র জনসংখ্যার, ভূখণ্ডের সাইজে হয় না, যুদ্ধ হয় বুদ্ধিতে। ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ার, বড় উদাহরণ আর হতে পারে না, আমেরিকার মতো সুপার পাওয়ারকে নাকানি চুবানি খাওয়ায় দিছে। শুধু আমেরিকা না, ইসরায়েল, ইন্ডিয়া সব তো প্যাক্ট আকারে যুদ্ধ করছে তো। এবং দেখেন যেই ইন্ডিয়া, এই যে আপনার জেনেভা এগ্রিমেন্টের মধ্য দিয়ে কিন্তু শুধু আমেরিকার পরাজয় না, ইসরায়েলের পরাজয়, ইন্ডিয়ার পরাজয়। আপনার মনে থাকার কথা, যুদ্ধ শুরু হওয়ার আগের দিন কিন্তু মোদি ইসরায়েলে ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। আগের দিন ওই যে কেনেসেটে বক্তব্য দিয়ে আসছে, এবং বক্তব্যটাও খুব বিতর্কিত বক্তব্য ছিল, এবং খুবই বাজেভাবে ভারতকে বুঝাই দিয়ে আসছে যে ওইটা ফাদারল্যান্ড, সে হইলো মাদারল্যান্ড, এবং এই ধরনের বাজে, এটা সন্তান প্রসব হয়েছে, এইসব মিলা খুব বাজে এক্সাম্পল দিছে নিজেদের ব্যাপারে। তাহলে সবাই কিন্তু পরাজিত হচ্ছে। তাহলে কারা জিতে আসতেছে? নতুন পাওয়ার হাউসে কারা তৈরি হচ্ছে? অপারেশন সিঁদুরে ইন্ডিয়া নির্লজ্জভাবে হারছে না, আমেরিকার ফরেন মিনিস্টারের কাছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে পাও ধইরা মাফ চাইয়া তারপরে নেগোসিয়েশনে আসতে হয়েছে যে পাকিস্তানকে থামান। এখন সেই পাকিস্তান আপনাকে বিমান অফার করতেছে, J-17 থান্ডার আপনাকে জয়েন্টলি, যেটা চায়নার সাথে তৈরি করেছে, বাংলাদেশকে অফার করেছে। এবং আমরা ইনভাইট করব যে অবশ্যই বাংলাদেশ সরকার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের ধারাবাহিকতায় যেই চুক্তিগুলো হচ্ছে সেগুলো করবেন, স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে যেটা দরকার সেটা তাকে করবে, স্বাধীনভাবে করবে, ডিসাইসিভলি করবে। এবং এই শক্তি অর্জন করা ছাড়া আপনি চোখের দিকে চোখ তুলে কথা বলতে পারবেন না। ভারতকে বুঝতে দিতে হবে যে আমরা ফাইট করবার জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করব না। আমি একটু আইজুল বারী হেলালের কাছে আসি। এটাই যে আমাদের ফরেন পলিসি যেভাবে চলছে, আমরা শুধু ইন্ডিয়া বলে না, সামগ্রিকভাবে এইটার মূল্যায়নটা কি করবেন? কারণ এর মধ্যে সামনে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, এটা খুবই ভাইটাল ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে বলেন। মালয়েশিয়া হয়ে চীন যাবেন, উনি সরাসরি এখান থেকে চীন যাবেন। এটা এখনো সরকারিভাবে ডিক্লেয়ার, মালয়েশিয়া যাচ্ছে, আমরা মালয়েশিয়া যাচ্ছি, মানে সেকেন্ড লেগের ট্যুরটা এখনো ফাইনাল করে নেই আর কি। বাট এটা এনিওয়ে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, বাট জায়েদের কাছে নিউজ আছে হয়তো। না, এটা আজকে আরো কিছু ডেভেলপমেন্টও আছে ওইখান থেকে হইতে পারে, বলে তারা স্বীকার করে। আমি বলছি যে আমরা মালয়েশিয়া যাচ্ছি প্রথম, জি, আমাদের শ্রমবাজার, তারপরে আসিয়ান, এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। এখানে এই যে ব্যারিস্টার ফুয়াদ এবার যে অ্যাটাকটা করলো,
সেই লক্ষ্যে বলছি যে দেখেন, এবার আমাদের সরকার এই যে আকাশ বিজয় 2026 একটা প্রোগ্রাম করেছিল বিমানবাহিনী মহড়া, সেখানে কিছু বক্তব্য তিনি দিয়েছিলেন যে আমাদের সেনাবাহিনীকে আধুনিকায়ন করবার জন্য আমাদের একটা সার্ভিলেন্স রাডার নৌবাহিনীতে আমরা আমাদের এই তারেক রহমানের সরকার যোগ করেছে, যে সীমান্তে নজরদারি এবং আমাদের অর্থনৈতিক অঞ্চলে সমুদ্রের যে আমাদের যে অঞ্চলটা আছে, আমাদের যে এরিয়া আছে, নজরদারি করার জন্য শত্রু ঢুকে পড়লো কিনা। তারপরে যে ড্রোন উৎপাদনের কথা বললেন, এই ড্রোন উৎপাদন দেশীয় কারিগরিতে ড্রোন উৎপাদন করার জন্য বাজেটে সে বরাদ্দ রেখেছে। আপনারা দেখছেন যে আমাদের বাজেটে সবসময় এবার বাজেটে প্রতিরক্ষা খাত ফোর্থ খুব সম্ভব, আপনার স্বাস্থ্য, শিক্ষা, তারপরে মনে হয় প্রতিরক্ষার বাজেট তো ইউজুয়ালি আপনার ইয়ে করে না আর কি, পাবলিক না। আমি যে বাজেটটা শুধু এটা বলা হয়েছে আগের থেকে 1,500 কোটি টাকা না, আমি বাজেটটা বেশি বরাদ্দ দেওয়া হবে, বাজেটটা পড়ে যেটা দেখলাম, আমাদের তো বাজেটের কপি দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই প্রতিরক্ষা খাতকে আপনার আরো ভাইব্রেন্ট করার জন্য সরকার সেই সমস্ত কাজ করছে। কিন্তু আপনি তার মানে কি আপনি কি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন? না, আপনাকে ইন্টারন্যাশনাল এনগেজমেন্টটা বাড়াতে হবে, যেটা প্রথমে ব্যারিস্টার ফুয়াদ রাইটলি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল এনগেজমেন্টটা, যে ইন্টারন্যাশনাল এনগেজমেন্টটা যে আমরা যেভাবে এখানে কথা বলছি, আমরা যদি আন্তর্জাতিক ভাবেও এইভাবে কথা বলতে পারতাম আন্তর্জাতিক ময়দানগুলোতে। আমি একবার একটা আপনার সুইজারল্যান্ডের দাভোসে একটা সম্মেলনের একটা কিনোট স্পিকারের কিনোট পেপার পড়ার জন্য আমি গিয়েছিলাম, না পড়েছিলাম পেপারটা, কোনোভাবে আমার কাছে এসেছে। তো আমি দেখলাম যে বাংলাদেশের একজন অধ্যাপক, তিনি একজন খাদ্য বিশেষজ্ঞ, তিনি বলছেন যে বাংলাদেশে যেহেতু জমি কম, তার কিনোট স্পিকারের মূল বক্তব্য, বাংলাদেশে যেহেতু জমি কম আর এই সার কীটনাশক এইগুলো আমাদের জমির পরে উর্বরতা নষ্ট করছে, মাছের প্রজনন শেষ হয়ে যাচ্ছে, ওই যে বৃষ্টিতে যখন ওয়াশ আউট হয়ে খালে বিলে যখন এই সার কীট। সুতরাং কৃষির টোটাল বিষয়টা, ভারতের যে ভাস্ট এরিয়া, তারা কৃষি উৎপাদন করবে, আমরা আমদানি করব। WTO এর যত রকম সাহায্য ওটা ভারতকে বাংলাদেশেরটাও দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের আমি তখন নাগরিক উনি, হ্যাঁ প্রফেসর, জি, রিনাউন্ড প্রফেসর ইন বাংলাদেশ, সে এই কিনোট পেপার দাভোসে যায় পড়ছে। তাই এই জন্য বলছি, ফুয়াদ ডক্টর এই যে ব্যারিস্টার ফুয়াদ হাইট্রি বলছেন যে আপনাকে আমাদের মধ্যে একটা আনএনিমাস ইউনিটিতে থাকতে হবে এইসব বিষয়ে, অন্তত আমাদের আত্মপরিচয়, আত্মশক্তিতে বলিয়ান হওয়ার জন্য আমাদের মধ্যে একটা ইউনিটি থাকতেই হবে। কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, এটা তো আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের একটা আদর্শের বিভেদ। কিন্তু রাষ্ট্রটাকে রক্ষার জন্য রাষ্ট্রীয় ইস্যুতে যেগুলো রাষ্ট্রীয় ইস্যু এবং আত্মমর্যাদা, তো জাতীয় উন্নয়ন, এইসব ক্ষেত্রে তো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে বলবো, আপনি বিরোধী যে পক্ষ আমার বন্ধুরা আছে তাদের বক্তব্যগুলো আপনি শুনেন, যে আপনার এই যে টোন, এই যে আপনি যে অ্যাটাকটা করলেন, এই অ্যাটাকের সাথে তাদের অ্যাটাক মিলে কিনা। তা তো মনে হয় যে আপনাকে তাকে ডিফেন্স করবে, যে না এটা বলা যাবে না, যে প্রথমে কাজ হলো সরকারটা ফেল করেছে, সরকারটা পারছে না মোকাবিলা করতে। আপনারা জেলা উপজেলা সব নিজেদের নামে লিখে টিখে নিচ্ছেন, এই জন্য বলতেছে আর কি, আপনারা ছেলে মেয়েদের নামে, বউ বাচ্চাদের নামে সুনির্দিষ্টভাবে নদী খাল কিনে নিচ্ছেন। আমরা দেখেন জেলা উপজেলাতে ইকোনমিক ভাইব্রেন্টটা কি, ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে ভাইব্রেন্ট হচ্ছে আপনি দেখেন। ওটা মানে ছেলে মেয়েদের নামে নামকরণ করলে না না না, আপনি একটা দেখেন যে আমরা খাল খনন কর্মসূচির মাধ্যমে যত এলাকায় খাল খনন হচ্ছে, কত লোক এখানে এনগেজমেন্ট হচ্ছে, একটা কর্মসংস্থান হচ্ছে না এখানে, এবং কৃষিতে একটা ভালো আপনি অবদান আশা করবেন আগামী। না, সময় তো দিবে, সময় তো দিতে হবে, 4 মাস তো আর এখনই মূল্যায়ন করার ইয়ে না। কিন্তু
কিছু বিষয় আছে যেগুলো আপনারা করছেন যেটার সমালোচনা করার মতো, যেমনটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে এগুলা যদি শুরুতেই সরকার দমন না করে কিংবা এই ব্যাপারে অ্যাড্রেস না করে। আমরা তো মোটামুটি দেখেন এই যে আপনারা শিশুর এখন আমি সময় নাই, এই যে এটা কথা বললেন, হেলাল ভাই এটা কথা বলিনি। ময়মনসিংহের শিশু, এই যে আজকেও দুইটা রায় হয়েছে, আজকে চিটাগাংয়ের দুইটা রায় হয়েছে, ময়মনসিংহের ওইগুলো সব জেলে ঢোকানো হয়েছে। না অবশ্যই এটা প্রশংসা করার মতো, যেগুলো এগুলো করছি তো আমরা, এগুলো করছি না। কিন্তু এই যে জেলা উপজেলা ইউনিয়ন সব নিজেদের ছেলে মেয়েদের নামে লিখে নিচ্ছেন, জেলা উপজেলা ইউনিয়ন পরে বউ বাচ্চাদের, মানে বাংলাদেশে তো 64 জেলার নামই পরিবর্তন হয়ে যাবে আগামী 5 বছর পরে। দেখেন বিএনপি দলীয়ভাবে, বিএনপি রাজনৈতিক নেতা কর্মীরা যে অন্যায় ঠন্যায় করে সেগুলো আমরা মোকাবিলা করবো। দলীয় স্ট্যান্ডটা দেখেন, আমাদের দলীয় স্ট্যান্ড কি? আমরা তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তো এটা জন্মসূত্রে ওইটা জিয়া ছিল নাম, কিন্তু আমরা এখন চেঞ্জ করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেছি তো আমি বলছি না, আপনি বলছেন। আমি তো বলছি যে জন্মের থেকে জিয়াউর রহমানের নাম, এটা আমি আমার ভাষা দৃষ্টিকোণ থেকে। কিন্তু প্রধানমন্ত্রী যিনি, তিনি কিন্তু অন্য কেউ অপরাধ করলে তাকে ঠেকানো তো দায়িত্বের মধ্যে পড়ে। আমি করছি না, এটা একটা জিনিস, আর আমার দলের কেউ করছে, আমার মন্ত্রিসভার কেউ করছে, সেটাও তো ঠেকানোর দায়িত্ব সরকার প্রধানেরই। একটা আপনি যারা বলছেন যে সংসদে এই নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে উনি বলছে যে, কিন্তু এই ব্যাখ্যাকে আপনারা যে টেবিল চাপড়িয়ে সমর্থন করলেন, আসলে কি সমর্থন করার মতো ছিল? না না না, এটা সময় নাই, নতুবা এই আলোচনাটা করতে পারতাম পুরোটা। কিংবা রিসেন্টলি ইসলামী ব্যাংক নিয়ে যা হলো, এটা কি দরকার ছিল? পুরো জামাত নষ্ট করলো, পুরো জামাত এই আলোচনা করেন আপনি। গ্রাহকদের গ্রাহকরা আপনার চেয়ারম্যান নিয়োগে করে দিলেন। এখন চেয়ারম্যান নিয়োগে, জামাত হয়তো চেয়ারম্যান নিয়োগে গ্রাহকদের আন্দোলন আমি এই প্রথম দেখলাম। আমি কোন ব্যাংকে টাকা রাখি, চেয়ারম্যানকে মেম্বারকে তো কেউ গ্রাহক জানেই না। জামাত এটাকে মানে অর্গানাইজড করলো। আর এখন তো দেখেন চেয়ারম্যান, তারপরেও ভালো যে গভর্নমেন্ট এখান থেকে ফিরে আসছে না, গ্রাহক আন্দোলন হয়েছে। হেলাল ভাই এই ব্যবস্থা নিচ্ছে, জাহিদ ভাই বলতে পারবে, 5 ব্যাংকের গ্রাহকরা কিন্তু লম্বা সময় আন্দোলন করেছে। তো আইএফআইসি ব্যাংক যখন পড়ে যায়, গ্রাহকরা কিন্তু এই আন্দোলন টাইম টু টাইম বিভিন্ন ব্যাংকে করেছে, নতুন কিছু না। আইএফআইসি ব্যাংক তার টাকা, তার গ্রাহকদের টাকা দিতে পারছে না। গ্রাহকরা যে নতুন বের হয়েছে ব্যাপারটা তা না। বিসিআইসি ব্যাংক একবার বন্ধ তখন করছে, কিন্তু ইসলামী ব্যাংক চালু রয়েছে। সেই ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হবে কে এমডি হবে, এ নিয়ে গ্রাহকদের মাথা ব্যথা থাকে না। যখন ব্যাংকটা বন্ধ হয়ে যায় তখন গ্রাহকরা আতঙ্কিত হয়। এখানে জামাত একটা অর্গানাইজ করেছে, এখানে জামাত কেন ওমর ফারুককে রাখলে অবশ্যই অর্গানাইজ করে, তারা তো স্বীকারও করছে, তারা এর সাথে আছে, এটা তো তারা অস্বীকার করছে না, কিন্তু বলছেন ভালোর জন্য করছে। ইসলামী ব্যাংকের ইস্যুটা অযথা জামাত এই আপনার এই একটা আন্দোলন সিচুয়েশন তা তৈরি করলো, এটা আমি মনে করি। এবং সরকার তো ঠিকই দেখে, সেখানে পর্যবেক্ষক নিয়োগ দিল, 8,000 কোটি টাকা দেওয়া হয়েছে এই গ্রাহকদেরকে। আপনারা বারবার বক্তব্য দিচ্ছেন যে গ্রাহকরা টাকা তুলে নেন, আপনি বলছেন রেমিটেন্স যোদ্ধাদের বলছেন যে রেমিটেন্স পাঠাবেন না, এটাকে বলতে পারে। আমাদের শেষ করতে হবে, সময় শেষ, আমরা শেষ করতে হবে। জনাব আজিজুল বারী হেলাল এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আইএফআইসি নিবেদিত এই সময়ের আলোচনা অনুষ্ঠান দেখলেন। আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।